সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলিত স্থানই আমাদের গঙ্গাসাগর। এটি একাধারে যেমন তীর্থভূমি, আবার অন্যদিকে মেলাভূমিও। এই দুয়ের মেলবন্ধনেই গঙ্গাসাগর মেলা। কুম্ভ মেলার পর গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। বাংলার বাইরে যেমন বিহার, উত্তরপ্রদেশের মতো রাজ্য থেকেও প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এই পবিত্র তীর্থস্থানে পুণ্য লাভের আশায় ভিড় জমান। এবছর মকর সংক্রান্তিতেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এই সাগরে এখন কি অবস্থা? যাবেন কিভাবে? থাকবেন কোথায়? খাবেন কি? সব কিছু রইল এই বিশেষ ভিডিওতে। নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সামনে গঙ্গাসাগর মেলা, তার আগে আমরা পৌঁছে যাচ্ছি গঙ্গাসাগরে। কিভাবে আপনারা গঙ্গাসাগর যাবেন সেজন্যই আজ আমরা বেরিয়ে পড়েছি সাগরের উদ্দেশ্যে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সোনারপুর স্টেশনে, আর এখন বাজে ভোর 4:55। এই ট্রেনটা শিয়ালদা থেকে আসে 4:30-এ। আপনারা যারা শিয়ালদা থেকে এই ট্রেনটি ধরবেন তারা 4:30-এর মধ্যে সাউথ লাইনে চলে আসবেন। ওখান থেকে ট্রেন ধরেই রওনা দেবেন লক্ষ্মীকান্তপুরের উদ্দেশ্যে। আর লক্ষ্মীকান্তপুর থেকে এই ট্রেনটা আবার যাবে কাকদ্বীপ বা নামখানাতে। চলুন আমরা যাত্রা শুরু করি এবং যেতে যেতে পরবর্তী ইনফরমেশন আমরা আরো দিতে থাকবো। এখন বাজে সকাল 5:55, আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি মথুরাপুর স্টেশনে। একটা ছোট সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে এই সকালে লাইন ক্লিয়ার নেই, সম্ভবত কুয়াশার সমস্যা, সেই জন্য ট্রেন একটু দেরি করছে। তো শীতের সময় এই একটা সমস্যা থেকেই যায়। এখন প্রায় 5 মিনিট হয়ে গেছে এখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখন বাজে সকাল 6:18, আর এই মুহূর্তে আমরা নামলাম লক্ষ্মীকান্তপুর। আপনাদের জানিয়ে রাখি যে এখান থেকে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন সেক্ষেত্রে প্রথমে একটা ট্রেন ধরে আপনারা লক্ষ্মীকান্তপুর চলে আসবেন। আর লক্ষ্মীকান্তপুর আসার পরে এখান থেকে আরেকটা ট্রেন ধরে আপনাদের যেতে হবে কাকদ্বীপ বা নামখানা, আপনারা যেখান থেকে আর কি যাবেন সাগরে। তো আমরা এই মুহূর্তে নেমে গেছি লক্ষ্মীকান্তপুর। 6:18-তে নামিয়েছে। ট্রেনের টাইম ছিল 6:08। 10 মিনিট মতো লেট, যেহেতু মথুরাপুরের কাছে একটা লাইনের সমস্যা হয়েছিল। বাদবাকি টাইমলি পৌঁছেছে। এবার আমরা 1 নম্বর থেকে যাচ্ছি লক্ষ্মীকান্তপুরের 2 নম্বর প্ল্যাটফর্মে, এবং 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ধরবো নামখানার ট্রেন এবং নামবো কাকদ্বীপে। এখন বাজে 7:48, আমরা নামলাম কাকদ্বীপ স্টেশনে। আর স্টেশন থেকে নেমেই ডান হাতে এই যে রাস্তাটা দেখছেন, এখান থেকে বেরিয়ে ধরতে হবে টোটো। এখন বাজে 8:03। কাকদ্বীপ থেকে আমরা টোটো ধরলাম, ধরে ওখান থেকে ভাড়া নিল 20 টাকা, এবং আমরা এলাম জেটি ঘাটে। 8 নম্বর লট থেকে যে জেটির টিকিট পেলাম, এটা জেটির টিকিট নিয়েছে 10 টাকা। আমরা নামবো গিয়ে কচুবেড়িয়াতে। এই মুহূর্তে আমরা রয়েছি একদম মুড়িগঙ্গাতে, আর আমরা উঠেছি হচ্ছে 8 নম্বর লট থেকে, যাব কচুবেড়িয়াতে। একদম মুড়িগঙ্গার মাঝে আমরা রয়েছি। প্রচুর পরিযায়ী পাখি কিন্তু আজকের এই আপনার পুরো মুড়িগঙ্গাতে দেখা যাচ্ছে। এটা শীতকালে একটা অন্যতম সেরা আকর্ষণ বলতে পারেন এটা। নম্বর লট থেকে দীর্ঘ 8 ঘন্টা যাত্রার পর আমরা এসে পৌঁছেছি কচুবেড়িয়া ঘাটে।
আর এই কচুবেড়িয়া ঘাটেই দেখুন কি সুন্দর করে পুরো গঙ্গাসাগরের একটা মেন গেট বানানো রয়েছে। এবং এই কচুবেড়িয়া ঘাট থেকে আর একটা অটো বা আরেকটা গাড়ি ধরে আমাদের যেতে হবে মেন গঙ্গাসাগরে। চলুন সেটা যাব। তবে তার আগে আপনাদের কয়েকটা তথ্য আমি দিয়ে রাখি। আপনারা যদি জলপথে আসেন, এখানে জলপথে আসার তিনটে অপশন আপনার কাছে রয়েছে। একটা তো বাবুঘাট থেকে রয়েছে, আর একটা আপনারা যদি ট্রেনে কাকদ্বীপ নামেন, কাকদ্বীপ থেকে ট্রেনে নামার পরে আপনাদের 8 নম্বর লট থেকে এই কচুবেড়িয়া চলে আসতে পারেন। এর ভাড়া হচ্ছে 10 টাকা। ঠিক তারপরে এখান থেকে আপনি গাড়ি ধরে নিতে পারেন। আর একটা হচ্ছে নামখানা থেকে, নামখানা থেকেও যদি আপনারা জলে পথে আসেন, সেক্ষেত্রে মুড়িগঙ্গা নদী পার হয়ে আপনাকে বেনুবনে নামাবে, ওখান থেকে আপনি সাগরে চলে যেতে পারেন। তো এরকম তিনটে অপশন আপনার কাছে রয়েছে। আর আজকে হচ্ছে সবে 22 তারিখ, আর এই 22 তারিখে কিন্তু গঙ্গাসাগরে বেশ ভিড়। সকাল সকাল চারদিকে প্রচুর মানুষ কিন্তু এর মধ্যেই আর কি নদীপথে যাতায়াত শুরু করেছে। এই হলো কচুবেড়িয়া জেটি ঘাট। এখান থেকে বের হয়ে আসার পরে সোজা সংহতি তীর্থ যে গেটটা রয়েছে, সেই গেটটা থেকে বের হয়ে আসতে হবে এবং এরপরেই এখান থেকে গাড়ি ধরতে হবে। তবে তার আগে আপনারা যদি সকাল সকাল আসবেন, খিদে পেতে পারে হয়তো, তো এখানে প্রচুর খাবার দাবারও কিন্তু রয়েছে। এখান থেকে গাড়ি ধরতে হবে। তো কেমন কি ভাড়া পড়তে পারে সেটাও আপনাদের আমি জানাচ্ছি। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগরের টোটো ভাড়া হচ্ছে 60 টাকা। আপনি যদি বাসে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে 30 টাকা, আর যদি অটোতে যান সেখানে ভাড়া পড়বে 50 টাকা। কিন্তু আমরা যাব ম্যাজিক গাড়িতে। আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, গঙ্গাসাগর মেলার সময় যখন আপনারা আসবেন এই ভাড়ার কিন্তু পরিবর্তন হবে। এখন বাজে 10টা 25 আর আমরা এসে পৌঁছেছি গঙ্গাসাগরে। কচুবেড়িয়া থেকে দীর্ঘ 30 কিলোমিটার রাস্তা পেরিয়ে অবশেষে আমরা পৌঁছলাম গঙ্গাসাগরে। এই গঙ্গাসাগরে আসতে আমরা শেয়ার কারে এসেছি, ম্যাজিক গাড়িতে করে। তো সেখানে আমাদের খরচ হয়েছে 50 টাকা করে পার হেড। তবে আপনাদের বলে রাখি, যারা গঙ্গাসাগর মেলার সময় আসবেন সেক্ষেত্রে যতটা আমি দাদাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে সেই সময় ভাড়া পড়বে 70 টাকা করে। আর এই 30 কিলোমিটার আসতে আপনার সময় লাগবে 45 থেকে 50 মিনিট। সামনেই দেখছেন এটা হচ্ছে যে গাড়ি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। আর ঠিকঠাক সোজা এগিয়ে আসার পরে এই যে ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এটাই হচ্ছে মূল আশ্রম, কপিল মুনির আশ্রম যাওয়ার রাস্তা। আর আশ্রম যাওয়ার এই যে সামনের দিকে দেখছেন, এই রাস্তাগুলো মূলত এগুলো ফাঁকা থাকে, ধান জমি। কিন্তু এই সময় মেলা উপলক্ষে যেহেতু সামনেই মেলা, সেই জন্য এইগুলো আর কি টেম্পোরারি এরা আশ্রয়স্থল বানায়। এগুলো মেলার সময় থাকার জন্য এনারা ভাড়া দিয়ে থাকে। পুরো মাঠ জুড়ে কিন্তু এরকম থাকার জন্য আশ্রয়স্থল বানানো হচ্ছে। মেন রোড দিয়ে হেঁটে আসার পথে এরকম পরপর রাস্তার দুপাশে বিভিন্ন সরকারি বিল্ডিং আপনি দেখতে পাবেন। আর ঠিক এই যে এই ডান দিকে, এটা হচ্ছে গঙ্গাসাগর মেলা হসপিটাল প্রাঙ্গণ। কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তৎক্ষণাৎ ট্রিটমেন্টের জন্য কিন্তু এই হসপিটালটা বানানো রয়েছে। মেন রোড থেকে কপিল মুনি আশ্রম এই রাস্তাটা টোটাল ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার মতো। আর এই রাস্তাটা আপনার ওই 10 মিনিট মতো হেঁটে আসতে লাগবে। এখন বাজে দুপুর 2টো। আমরা এই গঙ্গাসাগরে এসে পৌঁছেছিলাম 11টা নাগাদ। আর তারপরে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। অনেকটা ভোরবেলা বেরিয়েছিলাম তো, আর শরীর দিচ্ছিল না। তো এরপরে আমরা একটু যাচ্ছি এখন সমুদ্রের দিকে। অনেকটা বেলা হয়ে গেছে জানি, তবুও সমুদ্রের এই মুহূর্তের কি পরিস্থিতি, সেখানে কি চলছে সেটাও আপনাদের দেখাবো। তারপরে অবশ্যই কপিল মুনির আশ্রম, মন্দির চত্বর, আমরা কোথায় আছি সব কিছু আপনাদের দেখিয়ে দেব।
ঘাটে যাওয়ার পথেও দুধারে কিন্তু প্রচুর দোকান রয়েছে। এই দূরে যে মন্দিরটা দেখছেন ওটাই কিন্তু মেন মন্দির গঙ্গাসাগরের, আর ঠিক তার উল্টো দিকে একদম সোজাসুজি হচ্ছে ঘাট। এই সামনে যে গেটটা, এটা আসলে গঙ্গাসাগর মেলার জন্য এই গেটটা তৈরি করা হচ্ছে। আর চারদিকে প্রচুর, এখন পুরো গঙ্গাসাগরের লোকজনের ভিড়ভাড়টা একটু কম তুলনামূলক, তবে এখানে কাজ চলছে জোর কদমে, জানেন তো, কারণ প্রচুর মানুষ, কয়েক লক্ষ মানুষ আসবে এই মেলা উপলক্ষে। তো তার জন্য আর কি চারিদিকে হোগলা পাতা দিয়ে, বাঁশ কুটি দিয়ে প্রচুর ঘরবাড়ি এখানে তৈরি করা হচ্ছে। আর এই সোজা এসে আসলে এই সামনের যে জায়গাটা, এখান থেকে আর কি এখন নামতে দেয় না, নর্মালি ডান দিকে বেঁকে যেতে হয়, ডান দিকে একটু এগিয়ে গিয়ে তারপরে ঘাটে নামতে হয়। সামনের দিকেও কিন্তু টেম্পোরারি থাকার জন্য প্রচুর জায়গা তৈরি করা হচ্ছে। এগুলো দেখিয়ে দিই আপনারা যারা আসবেন সেক্ষেত্রে সুবিধা হতে পারে, কারণ ওই সময় এই আশপাশে যে কটা হোটেল বা থাকার জায়গা রয়েছে সেগুলো আপনারা নাও পেতে পারেন। এই সামনে কিন্তু প্রচুর বাথরুমও রয়েছে, তো এখানে বাথরুমের সেরকম কোনো সমস্যা আপনাদের হবে না। এই মাঠটা আজ হয়তো আপনারা ফাঁকা দেখছেন, কিন্তু এই মাঠটা মেলার সময় পুরো ভরে যাবে এই রকম বাঁশ দিয়ে তৈরি ঘরে। প্রচুর, পুরো মাঠটা জুড়েই ঘর বানানো হয় পুণ্যার্থীদের থাকার জন্য। কারণ দেখুন এই সময় না কোনো এইখানে যত সব রুম আছে, মানে হোটেল রুম, লজ বলুন, এগুলো কিচ্ছু ভাড়া সেভাবে পাওয়া যায় না। যদিও পাওয়া যায় সেগুলো বহুদিন আগে যারা বুকিং করে থাকে তাদের জন্যই বরাদ্দ থাকে। এই যে পাতাগুলো দেখছেন, এইগুলো হচ্ছে হোগলা পাতা। এই হোগলা পাতা দিয়ে পুরো ঘিরে দেওয়া হয় ঘরগুলো, এবং নিচে থাকে খড়ের তৈরি বিছানা। আর আরেকটা সুন্দর একটা জিনিস আপনাদের আমি দেখাই, এই যে হোগলা এই পাতাগুলো আসে কিভাবে, এই সামনে দেখছেন, সামনে দাঁড়িয়ে রয়েছে বড় বড় সব নৌকো, আর এই নৌকোতে করেই আনা হয় হোগলা। এইভাবে এখনো কিন্তু প্রচুর বাঁশ, হোগলা পাতা সবই এখানে আনা হচ্ছে। সাগরে গঙ্গা স্নান তো চলছেই, আর এটা চলবেও, এর জন্য প্রচুর মানুষ আসে। আর এখানে এসে অনেক মহিলারা হয়তো ভাবেন যে কিভাবে চেঞ্জ কোথায় করব বা কিছু, সেক্ষেত্রে আমি দেখিয়ে দিই। এই পাশে এই ছোট্ট ছোট্ট যে বস্তা দিয়ে ঘেরা রয়েছে যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে মহিলাদের জন্য চেঞ্জ করার ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে আপনাকে কিছু পে করতে হবে, এখানে কিছু দিতে হবে, দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন, অনেকটা পে অ্যান্ড ইউজ টয়লেটের মতো আর কি। তো এই দিকে চলছে গঙ্গা স্নান, আর ঠিক তার উল্টো দিকে এরকম ছোট ছোট করে চেঞ্জিং রুম কিন্তু এখানে তৈরি করা রয়েছে। এই সাগরের পাড়ে রয়েছে মা গঙ্গার একটি মূর্তি। মাতা গঙ্গার মূর্তির পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে, এখান থেকে মূলত প্রচুর মানুষ এই সাগর পাড়ে আসে। এই রাস্তাটাই মেন বলতে পারেন, কারণ এর আশপাশে দোকানও অনেক রয়েছে। এখানে বিভিন্ন ধরনের জিনিস সমুদ্র এলে যেগুলো পাওয়া যায়, শাঁখ, মাতা গঙ্গার মূর্তি, ছবি, বা এদিকেও বিভিন্ন ধরনের শঙ্খ, সামুদ্রিক জিনিসপত্র দিয়ে তৈরি যেসব জিনিসপত্র, এরকম নানান জিনিস কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এখন বাজে সন্ধ্যে 6:30, আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মূল মন্দিরে। দেখুন, এই সন্ধেবেলা আসার একমাত্র কারণ হচ্ছে আপনাদের সামনে এই মন্দিরের, এই গঙ্গাসাগরের গঙ্গারতিটা তুলে ধরা। আর এই গঙ্গারতি শুরু হয় এখানে সন্ধে 7টায়। আর তার আগে আপনাদের দেখায়, এই যে এটা হচ্ছে মন্দিরের মেন গেট, এবং তার পাশে এই যে জায়গাটা দেখছেন, এখানে কিন্তু প্রচুর মানুষ এখানে এসে ধূপ মোমবাতি জ্বালান। প্রচুর মানুষ এখানে
সিঁদুর দেন, ভগবানকে উৎসর্গ করেন, দেবী গঙ্গাকে উৎসর্গ করেন, এবং তার সঙ্গে সঙ্গে এই যে প্রচুর যে ওড়না বাঁধা দেখছেন, এটা কিন্তু তারই একমাত্র কারণ যে তাদের মনস্কামনা যাতে এখানে গঙ্গা দেবীর কাছে তারা যেটা চান সেটা যেন পান, সেটা পূরণ হয় তার জন্যই। মূল আশ্রমের এই যে এটা হচ্ছে এক্সিট গেট, এবং এক্সিট গেট থেকে বেরোনোর পরে এখানে কিন্তু প্রচুর নাগা সন্ন্যাসী আপনারা দেখতে পাবেন। এই সময়টা এনারা থাকেনি সন্ধ্যের পরে, এবং তারপরে এই যে মেলা আসছে সেই সময় তো প্রচুর মানুষ আসবেন, কিন্তু এই সন্ন্যাসীগুলোকে এনাদেরকে আপনারা সর্বত্রই দেখতে পাবেন। এ হলো কপিল মুনির আশ্রম বা মন্দির, আর এই পাশে প্রচুর খাবার দোকান রয়েছে। আমরা কাল থেকে যেখানে এসে খাওয়া দাওয়া করেছি এটা হলো সেই দোকান, মা সুরুচি হিন্দু হোটেল। সত্যি বলতে এখানকার ব্যবহার খুব ভালো। আমরা কালকে রাত্রে মাংস কিনে এনেছিলাম, এনে এখানে রান্না করেছি। 120 টাকা মতো রেট পড়েছে। সকালে যদি আপনারা টিফিনও করতে চান এখানে টিফিন করারও ব্যবস্থা রয়েছে। ও সকালে এখানে কি কি পাওয়া যায়? এই পরোটা, রুটি, আটা রুটি, হ্যাঁ, লুচি, আচ্ছা, মানে যে যেরকম বলে একটু সব রকমই হয়। সব রকমই। পরোটা কত টাকা করে সনিচ্ছ? ইয়ে 150 পরোটা 25 টাকা। 150 পরোটা এখানে 25 টাকা। তরকারি নেই। আর দুপুরের মিল যদি একটু বলে দাও কিরকম কি দাম? 50 টাকা সবজি ভাত, দুটো ভাত ভাজা হবে, দুটো সবজি হবে, ডাল হবে, চাটনি হবে, পাঁপড় হবে। পরের ভাতে ওই 50 টাকা। আচ্ছা, পরে ভাত লাগলে দেওয়া হয়। আর মাছ বা মাছ খেলে 80 টাকা। হ্যাঁ। 3-4 রকমের আইটেমে মাছ থাকে। চিকেন ভাত খেলে 120 টাকা। আচ্ছা আচ্ছা আর মটন খেলে 200 টাকা। আচ্ছা, সব রকমই পাওয়া যায়। মূল মন্দিরটা তো দেখালাম আপনাদেরই, তার পাশে খাবার হোটেল তো রয়েছে, আর আমরা যেখানে ছিলাম সেই জায়গাটাও আপনাদের আমি একটু দেখিয়ে দিই। তবে একটা বিষয় যেটা বলার, যে মেলার সময় এলে আপনারা এই যে লজ বলুন বা হোটেল, এইগুলো কিন্তু পাওয়া খুব চাপ। আমি কথা বলছিলাম আগেও, ওনারা যেটা বলছেন যে এই সময় আর কি এই ঘরগুলো পাওয়া যায় না, কারণ প্রশাসনিক স্তরের বিভিন্ন কর্মকর্তারা, প্রশাসনিক স্তরের বিভিন্ন মানুষ এখানে আসেন। সেক্ষেত্রে এই সমস্ত লজ বা যেসব জায়গাগুলো সেগুলো সবটাই কিন্তু ওনাদের বুকিং হয়ে যায়। সাধারণ মানুষের জন্য সেরকম কিছু থাকে না। সাধারণ মানুষ থাকবে কী করে? সাধারণ মানুষ চাইলে এই যে ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন বা আরও এইসব যেসব টেম্পোরারি যেসব ঘরগুলো করা হয় সেগুলোতে থাকতে পারে কিছু ভাড়া দিয়ে। সেগুলোর ভাড়া 300, 400, 500 এরকমের মধ্যেই থাকে। আর আমরা ছিলাম এই সাগর কটেজে। সাগর কটেজে আমরা 4 জন ছিলাম একটা রুমে। ভাড়া নিয়েছিল 700 টাকা। আমি আর ভেতরে গিয়ে দেখাচ্ছি না, আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাবো বলে, ওই জন্য আর দেখালাম না। তবে এখানের ঘরও বেশ ভালো। আপনারা চাইলে একদম পাশেই সাগর কটেজ, সাগর পঞ্চায়েত সমিতির আর কি এই কটেজটা, এখানে আপনারা চলে আসতে পারেন। নর্মাল সময়ে আসবেন, যদি কেউ আসার প্ল্যান করেন সেক্ষেত্রেই যোগাযোগ করবেন। কারণ আমি জিজ্ঞেস করছিলাম যে ভেতরে মেলার সময় থাকা যাবে কিনা, বললো না, সাধারণ মানুষদের মেলার সময় থাকার ব্যবস্থা নেই, কারণ যেহেতু ওই সময় প্রশাসনিক স্তরের লোকেরা এখানে এসে থাকেন, তাই থাকা যাবে না। এনার ল্যান্ডমার্ক হচ্ছে সাগর কটেজ। এখান থেকে বেরিয়ে দেখবেন সামনে আশ্রমও রয়েছে,
আর তার একদম উল্টো দিকে রয়েছে গণেশ হিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। একদম গণেশ হিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশেই রয়েছে এই কটেজটি। নিজেরা নিজেদের সাবধানতা অবলম্বন করে এই পুরো গঙ্গাসাগর মেলাটা উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এক্সপ্লোর বাংলার পাশে থাকবেন।